হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা বল কাকে বলে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছিলাম। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করোনি, আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লাসগুলো করে নিবা। তাহলে দেখো, আজকে আমাদের বলের প্রকৃতি নিয়ে পড়াশোনা করব। তাহলে এখানে কি বলছে যে পৃথিবীতে কত ধরনের বল আছে জিজ্ঞেস করা হলে তোমরা নিশ্চয়ই বলবে অনেক ধরনের। কোনো কিছুকে ধাক্কা দেই সেটা একটা বল। তারপর ট্রাক যখন বোঝা টেনে নিয়ে যায় সেটা একটা বল। ঝড়ে যখন গাছ উপড়ে পড়ে সেটা এক ধরনের বল। চুম্বক বল, মানে চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে সেটা এক ধরনের বল। তার মানে এখান থেকে আমরা দেখতে পারতেছি অনেকগুলো বল আমরা এখান থেকে বলতে পারবো। কিন্তু এই যে যত বলই থাক না কেন, এই বলগুলোকে যদি আমি বিশ্লেষণ করি বা ভাঙি, এখান থেকে শুধুমাত্র চারটা বল পাবো। কি কি বল পাবো? একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। অর্থাৎ আমরা সকল বলকে বিশ্লেষণ করলে শুধুমাত্র এই চার ধরনের বলই আমরা পাবো। এর জন্য এই যে চারটা বল আছে, এই চারটা বলকে বলা হয় মৌলিক বল। অর্থাৎ এই বলগুলোকে আমরা আর ভাঙতে পারবো না। অন্য বল ভাঙলে আমরা এই চারটা বলই পাবো। তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে মৌলিক বল কয়টা? তাহলে মৌলিক বল হচ্ছে চারটা। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে সবল নিউক্লিয় বল। তো আমরা একটা একটা করে এই জিনিসগুলোর ব্যাখ্যাগুলো পড়ে নিব। তাহলে প্রথমে আসা যাক আমাদের মহাকর্ষ বল বা গ্রাভিটেশন। তাহলে এখানে কি বলছে যে এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ এই মহাবিশ্বে যে বস্তুগুলো থাক না কেন, এই প্রত্যেকটা একটাকে আরেকটাকে আকর্ষণ করে। তো এই মহাবিশ্বের সকল বস্তু যে একটা আরেকটাকে আকর্ষণ করে এটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। অর্থাৎ আমাদের যে পুরা গ্যালাক্সিটা আছে, এই পুরা গ্যালাক্সিটাই মূলত চলতেছে এই মহাকর্ষ বলের কারণে। তারপর এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবা। তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে এই পৃথিবীতে আছে, আমাদের পৃথিবী হচ্ছে গোল, তাহলে উপরেও মনে করো যে মানুষ বাস করে, এবং যে নিচের দিকেও মানুষ বাস করে। তো এখন কথা আসতে পারে যে এই নিচের দিকে মানুষগুলো কেন পড়ে যায় না? তো এই নিচের দিকে মানুষগুলো পড়ে যায় না, এর কারণ হচ্ছে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী আর এবং মানুষের মধ্যে এক ধরনের বল কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই যে মহাকর্ষ বলের কারণে এই মানুষ এই পৃথিবী থেকে ছুটে যায় না। তো আশা করি এগুলো বুঝতে পারছি। তারপর আরেকটা জিনিস এখান থেকে এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে মহাকর্ষ বলটা আছে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। মানে যে আমাদের যে চার প্রকার বল আছে, এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে দুর্বল যে বলটা সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তো এটা এমসিকিউতে আসতে পারে, সবচেয়ে দুর্বল বল কোনটা? তাহলে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো এরপর আসা যাক আমাদের তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এখানে একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেটা দিয়ে কাগজের টুকরাকে আকর্ষণ করা, বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করা কখনোই অনেকেই কখনো না কখনো দেখেছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম, যে আমাদের যে খাতা বা বইয়ের যে পেজ থাকতো সেখানে আমরা ছোট ছোট টুকরা করতাম। টুকরা টুকরা করার পর আমাদের যে কলম আছে সেটা আমি যদি এই মাথার মধ্যে একটু ঘষি, তারপর যখন এই টুকরাগুলো এখানে নিয়ে আসি, তখন কি হতো? এখনো তুমি কি এটা খেয়াল করে দিতে পারবা, এই যে কাগজের টুকরাগুলো আছে এই টুকরাগুলো কি লাফ দিয়ে এই কলমের মধ্যে চলে আসতেছে। আচ্ছা, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যখন একটা কলমকে মাথার মধ্যে ঘষি, তাহলে এই আমাদের মাথার চুল থেকে ইলেকট্রন গুলো এখানে চলে আসে। তাহলে ইলেকট্রন যখন চলে আসে আমাদের একটা নেগেটিভ আয়নে আহিত হয়, তখন এই যে আমাদের এখানে যে আহ খাতার যে টুকরাগুলো আছে এই টুকরাগুলো এই যে আমাদের এখানে পজিটিভ এবং নেগেটিভ আকর্ষণ করে। এর জন্য আমাদের যে টুকরাগুলো আছে এই টুকরাগুলো কলমের অধিক লাফ দিয়ে উঠে আসে। তো এখানে মূলত যে আমাদের তড়িৎচুম্বকীয় বলটা কাজ করে যে পজিটিভ এবং নেগেটিভ বল যখন থাকবে তখন, অর্থাৎ একটা পজিটিভ বল থাকতে হবে, একটা নেগেটিভ বল থাকতে হবে, তখন আমাদের কি হবে? পরস্পরকে আকর্ষণ করবে। আবার যদি মনে করে একটা নেগেটিভ বল হয় আর একটা নেগেটিভ বল হয়, তাহলে এটা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। আবার একটা পজিটিভ বল আর একটা পজিটিভ বল হয়, তাহলে এটাও কি? এরাও পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে এই যে তড়িৎ চুম্বকীয় যে বলটা আছে এটা হচ্ছে দুই ধরনের বল কাজ করতে পারে। এরা আকর্ষণও করতে পারে এবং বিকর্ষণও করতে পারে। তাহলে শুধুমাত্র এই যে আমাদের তড়িৎ চুম্বকীয় বলটা আছে এটাই দুই ধরনের বলেই কাজ করে, অর্থাৎ আকর্ষণও করতে পারে আবার বিকর্ষণও করতে পারে। আর অন্য যে বলগুলো আছে সেই বলগুলো শুধুমাত্র আকর্ষণ করতে পারে। এখানে দেখো বলা আছে যে শুধু এই বলটা, মানে এই বলটা বলতে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলটা আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে। অন্য বলগুলো শুধুমাত্র আকর্ষণ করতে পারে কিন্তু বিকর্ষণ করতে পারে না। এরপর বলছে যে মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী। অর্থাৎ একটু আগে যে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষণ শক্তি বললাম, এর তুলনায় এটা অনেক বেশি শক্তিশালী।
শক্তিশালী। কতটুকু শক্তিশালী? 10⁶ 36 গুণ বা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী। মানে অনেক বেশি কি? শক্তিশালী। আর এই শক্তিশালী এটা বোঝার জন্য আমরা এমনিতেই বুঝতে পারি। দেখো আমি ১ম এ যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মনে করো যে টেবিল আছে। এই টেবিলের উপরে আমাদের কাগজের যে টুকরাগুলো আছে, হ্যাঁ? কাগজের টুকরাগুলা। তো এই যে আমাদের এখানে নিচে কি অনেক বড় পৃথিবীর বিশাল আকার একটা এই পৃথিবী আছে। তাহলে এই যে পৃথিবী এবং এই যে কাগজের টুকরা আছে এরা কিন্তু কি পরস্পরকে আকর্ষণ করতেছে। সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। যে কাগজ এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। আর আমি যে এখানে একটা কলম নিয়ে আসলাম, এই কলমটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে এখানে মাইনাস থাকবে নেগেটিভ। তাহলে এখানে মনে করো পজিটিভ। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে কি আকর্ষণ করবে। তাহলে নিচে অনেক বড় পৃথিবী আছে, বিশাল বড় পৃথিবী। তার মানে কি এই যে আকর্ষণ বলটা অনেক বেশি হওয়া উচিত ছিল না। কারণ আমরা জানি যে মহাকর্ষ বল তার ভরের সমানুপাতিক। ভর যদি বাড়ে তাহলে হচ্ছে আকর্ষণ বলটা বাড়বে। তাহলে সেই হিসাব করলে পৃথিবীর যেহেতু বিশাল ভর তার মানে এর বলটা অনেক বেশি। আর এখানে যে কলমটা আছে এটার ভরটা কি অনেক কম। তাহলে এখানে আমাদের আকর্ষণ বলটা কম হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের যে বলটা কাজ করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তো এখানে তড়িৎ চুম্বকীয় বল আর হচ্ছে এখানে মহাকর্ষ বল। তো তাও এরপর দেখা যায় কি যে নিচে অনেক বিশাল বড় একটা পৃথিবী থাকার পরও আমাদের এই কাগজের টুকরাটা উপরের দিকে উঠে যায়। কেন উঠে যায়? কারণ হচ্ছে এখানে আমাদের কাজ করতে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল যেটা অনেক শক্তিশালী। আর নিচে কাজ করতেছে আমাদের মহাকর্ষ বল যেটা খুবই দুর্বল। এর জন্য আমরা বলতে পারবো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে অনেক বড় পৃথিবী কিন্তু এর বলের পরিমাণটা অনেক কম। কিন্তু এখানে আমাদের যে তড়িৎচুম্বকীয় বলের যে জিনিসটা সেটা অনেক ছোট কিন্তু বলের কার্যকারিতা অনেক বেশি। আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের মহাকর্ষ বলের চেয়ে তড়িৎচুম্বকীয় বল অনেক শক্তিশালী। কতটুকু শক্তিশালী? 10⁻36 গুণ শক্তিশালী। তো আশা করি এটা বুঝাতে পারছি। এরপর ৩ নম্বর যে বলটা আছে এখানে যে দুর্বল নিউক্লিয় বল। এটাকে দুর্বল বলা হয় বলার কারণ এটি তড়িৎচুম্বক বল থেকে দুর্বল। কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো অত দুর্বল না। মানে এটা দুর্বল কিন্তু একেবারে যে মহাকর্ষ বলের চেয়েও দুর্বল ব্যাপারটা এরকম না। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে সবচেয়ে আমাদের যে দুর্বল বল সেটা হচ্ছে মহাকর্ষ। এর পরপর যে বলটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এর চেয়ে একটু শক্তিশালী হচ্ছে আবার তড়িৎচুম্বকীয় বল। তো মহাকর্ষ এবং তড়িৎচুম্বকীয় বল আহ, যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। অর্থাৎ আমরা একটু আগে যে বল পড়লাম মহাকর্ষ বল এবং চুম্বক বল এরা যে কোনো দূরত্বে কাজ করতে পারে। দূরত্ব বেশি হলে অবশ্য বলের পরিমাণটা কম হবে। কিন্তু এই যে দুর্বল নিউক্লিয় যে বলটা আছে এবং সবল নিউক্লিয় বল অবশ্য এর একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে কাজ করতে পারে। যেমন দুর্বল নিউক্লিয় বলের আমাদের রেঞ্জটা দেওয়া আছে 10⁻, 18 মিটার। মানে 10⁻18 মিটার খুবই ক্ষুদ্র একটা জায়গার মধ্যে এই বলটা ক্রিয়া করতে পারে। এর বাইরে গেলে আর এই বলের কোনো প্রভাব থাকে না। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখানে একটা এমসিকিউ আসতে পারে যে তেজস্ক্রিয় রশ্মি থেকে যে বিটা নির্গত হয় তার কারণটা কি? তার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা এরপর আসা যাক আমাদের একদম লাস্ট যে বলটা আছে সেটা যে সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তাহলে এমসিকিউ তে আসতে পারে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? তাহলে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তড়িৎ চুম্বকীয় বল থেকেও এর 100 গুণ বেশি শক্তিশালী কিন্তু এটাও খুব অল্প দূরত্বে কাজ করে। এটা হচ্ছে 10⁻15। আগেরটা যেটা দুর্বল নিউক্লিয় বল ছিল সেটা 10⁻ হচ্ছে 18 মিটার এবং সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻15 মিটার। তো এগুলো এমসিকিউ তে আসতে পারে, এগুলো একটু মনে রাখতে হবে। এবার বলছে যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরটা প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচন্ড শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে। একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা জানি যে আহ ধনাত্মক এবং ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে, পজিটিভ এবং পজিটিভ কি পরস্পরকে বিকর্ষণ করে এবং নেগেটিভ কি করে পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমি যদি বলি এই যে একটা মনে করে পরমাণু আছে এই পরমাণুর ভিতরে কিন্তু অসংখ্য প্রোটন থাকে। তো প্রোটনের গুলো চার্জ কি পজিটিভ, তার মানে এটাও পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এখানে যে এতগুলা পজিটিভ থাকে আমি যদি মনে করো যে সোডিয়াম বলি তার মানে কি এখানে সোডিয়ামের হচ্ছে 11, তার মানে এখানে 11টা প্রোটন আছে। তাহলে 11টা প্রোটন থাকা বলতে 11টা প্রোটন কি পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এটা যদি পরস্পর বিকর্ষণ করে তাহলে বিকর্ষণ করলে এটা এদিকে ছুটে যাওয়ার কথা ছিল এটা এদিকে ছুটে যাওয়ার কথা ছিল। তার মানে এখানে যদি 11টা প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে তাহলে 11টা প্রোটন কি 11 দিকে ছুটে যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে কি সেটা যায়? আসলে কিন্তু যায় না। এখন কোশ্চেন হচ্ছে এটা কেন যায় না, এটা কিসের জন্য এখানে আটকে থাকে। এর কারণই হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল
এই প্রোটন এবং হচ্ছে নিউট্রনের মধ্যে আমাদের সবল নিউক্লিয় বলটা কাজ করে। এই সবল নিউক্লিয় বল কাজ করে এর জন্য আমাদের এই প্রোটন আর প্রোটন বিকর্ষণ করে সেখান থেকে সরে যেতে পারে না। যদি এখানে সবল নিউক্লিয় বল না কাজ করতো তাহলে ওই প্রোটন গুলো পরস্পর থেকে বিচ্যুত হয়ে যেত, তারা আমাদের কোনো পরমাণুই পাইতাম না। আচ্ছা যাই হোক, সেগুলো আমাদের অনেক ডিপ করা, অত ভেতরে আমরা যাচ্ছি না। এবার বলছে কি যে প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। তো অবশ্যই শক্তি জমা থাকবে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। নিউক্লিয়ার বোমা সেজন্য এত শক্তিশালী। মানে আমাদের নিউক্লিয়ার গুলো আমরা যদি ভাঙি, মানে হচ্ছে যে একটা বন্ধন থাকে, যে বন্ধনের কারণে আমাদের কি একটা নিউক্লিয়ার গঠিত হয়। তো আমরা সেখান থেকে যদি ওই নিউক্লিয়াসটাকে ভাঙতে যাই, সেখান থেকে আমরা কি অনেক বেশি পরিমাণ শক্তি পাবো। সেই জিনিসটাই বলছে আর কি এখানে। তো সূর্য থেকে আলোর তাপও এই বল দ্বারা তৈরি হয়। কেননা আমরা জানি কি সূর্যের আলোর কিন্তু অনেক তাপ, মানে সূর্যের কাছাকাছি আর কি অনেক বেশি পরিমাণ তাপ থাকে। তো এই তাপটাও মূলত আমাদের উৎপন্ন হচ্ছে সবল নিউক্লিয়ার বলের কারণে। এরপর তেমন এখানে কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। এরপর আসা যাক আমাদের সাম্য এবং সাম্যবিহীন বল। তো আমরা প্রথমে যে আগের ক্লাসে করছিলাম যে বল দুই প্রকার, একটা হচ্ছে যে স্পর্শ আর একটা হচ্ছে অস্পর্শ বল। এরপর একটা এখন বললাম যে মৌলিক বল চারটা, যে মহাকর্ষ বল, তারপর হচ্ছে চৌম্বক বল আর কি, তারপর বললাম কি দুর্বল নিউক্লিয় বল আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, এখানে আরেকটা আমি যদি করতে চাই যে কোনটা শক্তি সবচেয়ে বেশি, সেটা যদি একটা ক্রম তৈরি করতে চাই, তাহলে আমরা দেখলাম যে যেটা সবল নিউক্লিয় বল, এটার শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। এর পরবর্তী হচ্ছে যে আমাদের যে তড়িৎ চৌম্বকীয় যেটা বল সেটা। এরপর হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, এর শক্তি একদম সবচেয়ে কম যেটা, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। তাহলে এটা একটু মনে রাখবা, এটা এমসিকিউতে দিয়ে দিতে পারে। তাহলে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এখন আসলে আমাদের সাম্য এবং সাম্যবিহীন বল কাকে বলে সেটা একটু পড়ে নেই। তো সাম্য বলতে কি বোঝাচ্ছে? সাম্যতা বলতে বোঝাচ্ছে যে সমান। মনে করো এখানে একটা বস্তু আছে, তুমি এদিক থেকে চাপ দিচ্ছ আর তোমার একটা ফ্রেন্ড এদিক থেকে চাপ দিচ্ছে। যদি দুইজনের বলই সমান হয়, মনে করো এদিকে তুমি 10 নিউটন বল দেওয়া প্রয়োগ করতেছো, তোমার ফ্রেন্ডও এদিক থেকে 10 নিউটন বলে প্রয়োগ করতেছে, তাহলে এই 10 নিউটন বল এই 10 নিউটন বলকে কি প্রশমিত করে দিবে। এই বস্তুটা কিন্তু এদিকেও যাবে না এদিকেও যাবে না, সেটা কি এখানে স্থির থাকবে। তো এই যে এখানে স্থির আছে, এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। তো এই যে বলটা আছে, এই বল এবং এই বল যেহেতু সমান, তার জন্য এই দুটা বলকে আমরা বলবো সাম্য বল। অর্থাৎ যদি দুটা বলের মানই সমান হয় তাহলে আমরা সাম্য বল বলতে পারবো। আর সাম্যতা নয় কোনটা? মনে করো এদিক থেকে তুমি হচ্ছে যে 20 নিউটন বল দিচ্ছ, এদিক থেকে সে 10 নিউটন, তাহলে তোমার 10 নিউটন বেশি, তখন এই বস্তুটা কি এদিকে সরে যাবে, তখন সেটা হচ্ছে সাম্যবিহীন বা হচ্ছে অসাম্য বল। তো আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এখানে কি বলছে যে বল একটি ভেক্টর, কাজেই কোনো বস্তুর উপর বল যদি প্রয়োগ করা হয় তাহলে বিপরীত দিক থেকে অন্য একটি বল প্রয়োগ করে সেই বলটিকে কাটাকুটি করে দেওয়া সম্ভব। মানে ওই যে এটাই, এদিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করতেছি, এদিক থেকে 10 নিউটন, তাহলে এই 10 নিউটন এই 10 নিউটনকে পরস্পরকে কাটাকাটি করে দেওয়া যাবে। তা আমরা তখন বলি বলটি সাম্যাবস্থায় আছে। তো এগুলো আশা করি বুঝাইতে পারছি, এগুলো তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। তারপর এখানে একটা এখানে একটা চিত্র আছে, এখানে দেখো যে একটা বল দেওয়া আছে, একটা রশি দেওয়া আছে, রশির সাহায্যে এটা আটকায় রাখা হয়েছে। এই যে বলের যদি আমি এটা ভালো মতো যদি বুঝাই, তাহলে ওখানে যে চিত্রটা ছিল এরকম যে একটা বল আছে, সেই বলটাকে একটা রশির সাহায্যে আমাদের আটকায় দেওয়া আছে। তাহলে এই যে রশিটা আছে, এই রশিটা হচ্ছে উপরের দিকে টেনে ধরে আছে, আমি ধরলাম যে উপরের দিকে টি বল প্রয়োগ করতেছে, আর নিচের দিকে এই যে বস্তুটার ভর সেটা কি নিচের দিকে কাজ করতেছে। তো এখানে যে দুটো বল আছে এই দুটো বলের পরিমাণ সমান, অর্থাৎ এখানে টিও যতটুকু পরিমাণ আছে ডাব্লিউ ঠিক ততটুকু পরিমাণ আছে। এর জন্য এখানে যে বলটা আছে সেটা স্থির আকারে আছে। তাহলে এই বলটাকে বলবো আমি সাম্য বল। এখন যদি আমি এই যে রশিটা আছে এই রশিটাকে আমি কেটে দেই, তাহলে কি হবে? এই টি আর কোনো কাজ করবে না। মানে যদি রশি কেটে দেয় তাহলে কি উপরে কোনো বল থাকলো? সেটা থাকলো না। তাহলে কি শুধুমাত্র আমাদের ডাব্লু নিচের দিকে কাজ করবে। তখন আমাদের এই বস্তুটা যেটা আছে সেটা কি আর সেখানে স্থির থাকবে না, সেটা কি নিচের দিকে পড়তে থাকবে। তখন সেই বলটাকে বলা হবে অসাম্য বল। অর্থাৎ যখন এই যে আমাদের আটকায় রাখা হয়েছে টি আর ডাব্লু সমান, দুটা বলই সমান, এটাকে বলা হচ্ছে সাম্য বল। আর যখন আমাদের এখানে রশিটাকে ছিঁড়ে দিলাম, এখানে শুধুমাত্র ডাব্লু কাজ করতেছে নিচের দিকে, এটাকে বলা হচ্ছে অসাম্য বল। আচ্ছা, এখানে যে আমাদের বস্তুটা আছে এটাকে আমি রশি না ছিঁড়ে দিয়েও কিন্তু অসাম্য বলে পরিণত করতে পারবো। কিভাবে? এখানে চিত্রটা দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে আমি মনে করো যে বস্তুটা যেটা ছিল সেটা হাত দিয়ে একটু টেনে এদিকে নিয়ে আসি। তাহলে এখন কি হলো? আমাদের বস্তুর যে ওজন যেটা ডাব্লু সেটা কি নিচের দিকে কাজ করবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমাদের এই যে যে সূত্রটা ছিল সেটা কি টি পরিমাণ বল প্রয়োগ করতেছিল, কিন্তু এটা এখন হচ্ছে যে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে তির্যক ভাগ হয়ে গেছে। তাহলে এদিক দিয়ে কিছু পরিমাণ
টি চলে যাবে, এদিক দিয়ে কিছু পরিমাণ টি চলে যাবে। তাহলে এই কোণটাকে যদি আমি থিটা কোণ ধরি, তাহলে এদিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে যে টি কস থিটা, আর এদিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে এই যে বলটা আছে, এই যে টি কস থিটা উপরের দিকে কাজ করতেছে এবং এই ডাব্লু নিচের দিকে কাজ করতেছে, এই দুটো পরস্পর সমান হবে। এই টি কস থিটা এবং হচ্ছে যে ডাব্লু, এই দুটো পরস্পর সমান হবে, এর জন্য এই দুটো পরস্পরকে আমাদের হচ্ছে যে প্রশমিত করে দেবে, এটা এটা থাকলো না, কাটাকাটি হয়ে গেল। কিন্তু এই যে আর একটা বল আছে, এই বলটা কিন্তু কাজ করবে। এর জন্য যখন আমি হাতটা সরাই নেব, এই বস্তুটা কি হবে, এই বস্তুটা এইদিকে যাত্রা শুরু করবে, কারণ এদিকে একটা বল কাজ করতেছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এটা হচ্ছে কি অসম বল। অসম বল কেন? কারণ এই যে এখানে একটা বল কিন্তু আছে, এটাকে মানে এই যে হাত দিয়ে যখন টেনে ধরে আছি তখন এটা কি প্রশমিত হয়ে আছে। কিন্তু আমি যখন হাতটা সরাই নেব, মনে করি যে হাতের এদিকে মনে করি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, তখন হচ্ছে এই এফ পরিমাণ বল আর হচ্ছে যে টি ক্রস এটা কি পরস্পরকে এই দুটোর সমান, এর জন্য কি বস্তুটা স্থির আছে। কিন্তু আমি যখন এই হাতটা সরাই নেব, এর পরিমাণ বল যখন যখন আমি এখান থেকে উঠাই নিব, তখন কিন্তু এটা আর সাম্যাবস্থা থাকবে না, এই টি সাইন থিটার জন্য আমাদের বস্তুটা এদিকে আগায় যাবে। তো আশা করি এটা বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে অসাম্যবল। যখন আমি হাত দিয়ে ধরে আছি তখন সেটা সাম্যবল, কিন্তু আমি যখন হাতটা আহ, এখান থেকে সরাই নিলাম তাহলে সেটা হচ্ছে অসম্ভব বলে পরিণত হবে। তো এগুলা তেমন আর কিছু নেই, আছে যে তিনটা বস্তু দ্বারা আচ্ছা আমরা সাম্যবল ক্রিয়েট করতে পারি। এখানে যদি একটা রশি মনে করো যে আমি এইদিকে একজন টেনে ধরো, আর এইদিকে মনে করো আরেকজন টেনে ধরে, আর এই যে বস্তুর ভর কিন্তু কি নিচের দিকে কাজ করতেছে, তার মানে এখানে এদিকে টি2 পরিমাণ বল কাজ করতেছে, আর এদিকে হচ্ছে যে টি1 পরিমাণ, আর নিচের দিকে যে বলটা কাজ করতেছে ডাব্লিউ। তাহলে এই তিনটা মিলে এই যে বইটা আছে এই বস্তুটাকে স্থির করে ধরে আছে। তাহলে আমরা বলবো যে যেহেতু এখানে বইটা স্থির আকারে ধরে আছে, স্থির আকারে আছে, এর জন্য এই তিনটা বল নিয়ে যে ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাম্য বলের ক্ষেত্র। এখানে দেখো কি বলছে যে দুই পাশ থেকে তুমি যত জোরেই টানার চেষ্টা করো না কেন, তুমি কখনোই দড়িটা পুরোপুরি সোজা করতে পারবে না। কারণ তাহলে বইয়ের ওজনের বলটিকে নিষ্ক্রিয় করা যাবে না। তার মানে তুমি যদি একটা বই নাও, বড় একটা বই নিলা, নিয়ে তুমি এদিকে তোমার ফ্রেন্ডকে টানতে দিছো, এদিকে তুমি টানতেছো, কখনো এই রশিটা একদম হচ্ছে যে স্ট্রেট লাইন করতে পারবে না, সমান করতে পারবে না। কেন পারবে না? কারণ নিচের দিকে একটা বল আছে, সেটা কখনো কি এমনিতেই বাদ যাবে না। তো এই যে তিনটা বল আছে, এই তিনটা বল মিলে যে ক্ষেত্রটা উৎপন্ন করতেছে এটা হচ্ছে আমাদের সাম্য বল। তো আজকে এতটুকুই আমাদের ভরবেগ নিয়ে পরবর্তী ক্লাসে পড়াশোনা করবো। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দিবা। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।